আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তারেকের শোডাউন ও নিরাপত্তার অর্থ কোথা থেকে, প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর। যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তল সহ আটক 2। অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম। সর্বশেষ জানাবো, নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন জামায়াত আমির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেকের শোডাউন ও নিরাপত্তার অর্থ কোথা থেকে, প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আয়ের উৎস, ব্যক্তিগত ব্যয় এবং নির্বাচনী প্রচারণার অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার 19 জানুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ ভিডিও বার্তায় তিনি এসব বিষয়ে বক্তব্য দেন। ভিডিওতে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির চেয়ারম্যান 17 বছর পর দেশে ফিরছেন। তিনি বর্তমানে কিভাবে জীবিকা নির্বাহ করছেন এবং তার বিশাল শোডাউন ও নিরাপত্তার বিপুল অর্থ কোথা থেকে আসছে তা জনগণের জানার অধিকার রয়েছে, অথচ এ বিষয়ে কেউ কোনো প্রশ্নই তুলছে না। তিনি বলেন, এর আগে যখন ছাত্র নেতাদের নিরাপত্তা নিয়ে টকশোতে আলোচনা হয়েছিল তখন একপক্ষীয় সমালোচনা দেখা গেছে, কিন্তু এখন তারেক রহমানের বিশাল গাড়ি বহর ও তেলের টাকা কোথা থেকে আসছে তা নিয়ে কেন প্রশ্ন উঠছে না। ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাচনী মিডিয়া কমিটিতে 49 জন পেশাদার সাংবাদিক অন্তর্ভুক্ত করার বিষয়টিও কঠোরভাবে সমালোচনা করেন হাসনাত। তিনি প্রশ্ন তোলেন, সাংবাদিকরা যখন কোনো সুনির্দিষ্ট দলের প্যাডে নাম লেখাচ্ছেন তখন তাদের নিরপেক্ষতা কি প্রশ্নবিদ্ধ হয় না? ওই 49 জন সাংবাদিক কি বিএনপির কর্মী হিসেবে কাজ করবেন নাকি নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে? তারা কি নির্বাচন কমিশন থেকে কার্ড নেবেন নাকি বিএনপির কার্ড নিয়ে কাজ করবেন তা স্পষ্ট করা জরুরি। তিনি এই ঘটনাকে সাংবাদিকতার জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বিগত সরকারের সুবিধাভোগী কিছু সংবাদ মাধ্যমের ভূমিকার সমালোচনা করে বলেন, যারা দীর্ঘদিন তারেক রহমানকে ভারতের চর বা পলাতক ষড়যন্ত্রকারী হিসেবে উপস্থাপন করেছে তারাই এখন আবার তার ঘনিষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় নেমেছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের কর্মীদের বিরুদ্ধে যারা চরিত্র হননের চেষ্টা করেছে তারাই এখন নতুন করে সাংবাদিকতার কার্ড বানানোর উদ্যোগ নিচ্ছে। শেষে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 1.5 বছর ধরে আমাদের নিয়ে যেভাবে প্রশ্ন তোলা হয়েছে ঠিক একইভাবে তারেক রহমানের অর্থের উৎস ও ব্যয় নিয়েও প্রশ্ন করা হোক। যদি প্রশ্ন তোলার ক্ষেত্রে বাছাই বা পক্ষপাত থাকে তাহলে নিরপেক্ষ সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হবে। যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তল সহ আটক 2। কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন সহ 2 জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার 19 জানুয়ারি রাতে 9:45টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়। এই সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের মোহাম্মদ বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল, বয়স 33, এবং একই জেলার বন্দর থানার লক্ষণখোলা এলাকার মোহাম্মদ গোলজার হোসেনের ছেলে মোহাম্মদ চিস্তি, বয়স 42। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এশিয়া এয়ারকনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। ধারণা করা হচ্ছে সীমান্ত দিয়ে অস্ত্র এনে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তারা। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিরা অস্ত্রগুলো কোথা থেকে এনেছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম। সাভারে ধারাবাহিক 6টি হত্যাকাণ্ডের গ্রেপ্তার হব করে মশিউর রহমান সম্রাট ছদ্মনাম পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকে 34 বা সালিম আলী ক্লোজ নামে উল্লেখ করতেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। কোনো পাগল বা ভবঘুরেকে অনৈতিক যৌনাচারে লিপ্ত হতে দেখলেই তাদের 34 বা সানডে মানডে ক্লোজ করে দিতাম। পুলিশের জিজ্ঞাসাবাদে এভাবে বলেছিলেন ভবঘুরে সম্রাট। সাভার থানার পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, সম্রাট মানসিক রোগী নন, অতিরিক্ত নেশার কারণে তিনি মানসিকভাবে বিকাশগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং এক পর্যায়ে মানুষ খুন করাই তার নেশায় পরিণত হয়। তিনি জানান, মশিউর রহমান সম্রাট তার প্রকৃত নাম নয়। আত্মগোপনের জন্য তিনি ছদ্মনাম ব্যবহার করতেন এবং তার বাড়ি সাভারেও নয়। প্রকৃত পরিচয় শনাক্তের কাজ চলছে।
হেলাল উদ্দিনের ভাষ্য অনুযায়ী সাভারে আসার পর ওই সিরিয়াল কিলার বেশিরভাগ রাত কাটাতেন সাভার বাসস্ট্যান্ড এলাকার মডেল মসজিদে। 2025 সালের 4 জুলাই আসমা বেগম নামের এক বৃদ্ধাকে হত্যার পর তিনি পৌর কমিউনিটি সেন্টারে পরিত্যক্ত ভবনে আশ্রয় নেন। এরপর গত 5 মাসে ওই ভবন থেকে একের পর এক 5টি মরদেহ উদ্ধার করা হয়। নিয়মিত নজরদারি চললেও প্রমাণের অভাবে তাকে তখন গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানায় গত শুক্রবার রাতে নজরদারির সময় কমিউনিটি সেন্টারে এক কিশোরীকে সম্রাটের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। পরদিন শনিবার রাতে ওই কিশোরী সহ দুজনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলা হয়। রোববার দুপুরের পর মরদেহ উদ্ধার এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে খুনে তার সম্পৃক্ততা নিশ্চিত হয়। পরে রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি 6টি হত্যার দায় স্বীকার করেন। পুলিশের তথ্য মতে দিনের বেলায় থানার আশেপাশে ঘোরাফেরা করলেও গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়ক ও পদচারী সেতু এলাকায় অবস্থান করতেন তিনি। ভবপুরে নারী পুরুষদের ফুসলিয়ে কমিউনিটি সেন্টারে নিয়ে গিয়ে তাদের হত্যা করতেন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী বলেন, খুনের সঙ্গে জড়িত থাকার কথা আসামি স্বীকার করেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তিনি আরো বলেন, এই 6 হত্যার বাইরে আরো কোনো অপরাধের সম্রাট জড়িত থাকতে পারেন। তদন্তে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন জামায়াত আমির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র, যেখানে বিভাজনের বদলে ঐক্য, আশা ও নিরাময় হবে রাজনীতির ভিত্তি। মঙ্গলবার 20 জানুয়ারি রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতে ইসলামীর পলিসি সামিট 2026-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল 9টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সামিটে দেশের বিশিষ্ট চিন্তাবিদ, নীতি নির্ধারক, কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পেশাজীবী ও জ্যেষ্ঠ গণমাধ্যমের ব্যক্তিরা অংশ নেন। ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে যেখানে আধুনিক বাঁচার অর্থনীতি কার্যকর থাকবে, প্রশাসন হবে জবাবদিহিমূলক এবং ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে। তার ভাষায়, ন্যায় ও নৈতিকতা ভিত্তি ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না। নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় সমান অধিকার। নারীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামীতে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য। বর্তমানে দলের মোট সদস্যের প্রায় 43% নারী। নতুন বাংলাদেশ প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষায় নারীদের সমান অধিকার নিশ্চিত করা হবে এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও কোনো বৈষম্য বরদাস্ত করা হবে না বলে তিনি জানান। তরুণদের কেন্দ্র করে রাষ্ট্র সংস্কার, তরুণ প্রজন্মকে দেশের প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি উল্লেখ করে জামায়াত আমির বলেন, নতুন শাসন ব্যবস্থায় যুব কর্মসংস্থানের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তিনি বলেন, কর্মক্ষম তরুণ সমাজেই একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে পারে। তিনি একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দেন, যেখানে স্বচ্ছ বাজার অর্থনীতির পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত থাকবে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ উন্মুক্ত ও স্বচ্ছ বিনিয়োগ পরিবেশ তৈরি করা হবে। শিল্পায়নে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।